আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে আপনাদের মাঝে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। টিকা 20 মার্কস। যদি সহজে অ্যান্সার করা যায় তাহলে 20-এ আপনি 16 মার্কস পর্যন্ত পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি ট্রেজারি ম্যানেজমেন্টের শর্ট কোশ্চেন বিস্তারিত আলোচনা। তো শুরুতেই ট্রেজারি ম্যানেজমেন্ট কি এটা দিয়ে শুরু করছি। At first, we have to know what is treasury management. The meaning of treasury management. Treasury management can be understood as the planning, organizing, and controlling holding funds and working capital of the enterprise in order to make the best possible use of the fund, maintains the fund's liquidity, reduce the overall cost, mitigate operational and financial risk. Treasury management includes the firm's collection, disbursement, concentration, investment, and funding activities. It covers working capital management, currency management, corporate finance, and financial risk management. তাহলে দেখুন, ট্রেজারি ম্যানেজমেন্ট একটা ব্যাপক বিষয়, যেখানে অনেক কিছুই আলোচনা করা হয়েছে, অনেক কিছুই এর সাথে ইনভলভ। তার সাথে যেমন ফান্ড ম্যানেজমেন্ট, প্রপারলি কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করা যায় সেটাই হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। এখানে ফান্ড ম্যানেজমেন্ট বলতে আপনার ফান্ডটা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কত টাকা লোন দিতে পারবেন, কি পরিমাণ ফান্ড আপনার কাছে আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা। এর সাথে লিকুইডিটি ম্যানেজমেন্ট, আপনার যেন ব্যবসা পরিচালনায় লিকুইডিটি প্রবলেম না হয় সেই কথা বলা হয়েছে। এরপরে রিডিউস ওভারঅল কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড আমরা জানি যে ফান্ড ম্যানেজমেন্টের সময় আপনাকে কস্ট আছে, অপারেটিং কস্ট, সেটা কিভাবে কমে আনা যায় সেই কথা এখানে বলা হয়েছে। এরপরে মিটিগেট অপারেশনাল ফিনান্সিয়াল রিস্ক, অপারেশনাল রিস্ক এবং ফিনান্সিয়াল রিস্ক কিভাবে কমানো যায় সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এর সাথে ট্রেজারি ম্যানেজারে আরো কিছু জড়িত ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কারেন্সি ম্যানেজমেন্ট, যেমন ফরেন এক্সচেঞ্জে আপনি কারেন্সি বাই এবং সেল করতে হয়, সেখানে কারেন্সি ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটাও বলা হয়েছে এখানে। সাথে কর্পোরেট ফাইন্যান্স এবং ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে যদি ফাংশন হিসেবে বলা হয় তাহলে দেখুন, ক্যাশ ম্যানেজমেন্ট, liquidity management, availability of fund in adequate quantity and at the right time, deployment of fund in adequate quantity and at the right time, optimum utilization of resource and risk management. এটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্টের সংক্ষেপে এখানে সামারাইজ করা হয়েছে। এরপরে আসুন পরবর্তী টিকায় মানি মার্কেট। মানি মার্কেট সম্পর্কে আমরা অনেকেই সকলেই জানি মোটামুটি মানি মার্কেট কি। Money market is a market for short-term fund of debt instrument. এখানে যেটা বলা হয়েছে, short-term debt instrument are traded on the money market. It involves an ongoing exchange of funds between business, government, banks, and other financial institutions for terms that can range from one night to as long as a year. এখানে মানি মার্কেটে যেখানে ট্রেডিং হয় সেটা হচ্ছে একদিন থেকে শুরু করে 1 বছরের জন্য এখানে এটা ইনভেস্টমেন্ট করা হয় মানি মার্কেটে। এখন মানি মার্কেট ইজ এ সুইটেবল লোকেশন ফর পিপল, ব্যাংক, বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট। তাহলে মানি মার্কেটে পার্টিসিপেন্ট করা এখানে পিপল, সাধারণ জনগণ, ব্যাংক, বিজনেসেস বিজনেস হোল্ডারগণ এবং গভর্নমেন্টস টু টেম্পোরারিলি স্টোর দেয়ার ক্যাশ। এই প্রতিষ্ঠান এবং জনগণ এখানে তাদের ক্যাশকে সঞ্চয় করে। The goal of money market is to make it simple and affordable for business and government to access liquid funds. প্রত্যেকটি প্রতিষ্ঠানের যার সারপ্লাস এবং শর্টেজ অফ ফান্ড তারা এখানে বিনিয়োগ করে, যাতে তারা এখান থেকে লাভবান হতে পারে। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো কি কি আছে আমাদের এখানে? কম্পোনেন্টস অফ মানি মার্কেট বা ইনস্ট্রুমেন্ট বলতে পারি কমার্শিয়াল পেপার, ট্রেজারি বন্ড,
রিপারচেস এগ্রিমেন্ট, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, এই হচ্ছে মানি মার্কেট প্রোডাক্ট। এরপরে আসুন ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলতে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই ফরেন এক্সচেঞ্জ মার্কেট? ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ মার্কেট যেখানে আমাদের বাংলায় যেটা শুরুতে বলি সেটা হচ্ছে যেখানে কারেন্সি ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ আমরা নেটিভ যদি বিজনেস করি বাংলাদেশি টাকা সাথে অন্য কান্ট্রির যে কারেন্সি সেটার বিনিময়, বা ফরেন কারেন্সির বিনিময়, সেটা বাংলাদেশে বসেই যাদের লাইসেন্স আছে বা যারা যে প্রতিষ্ঠান এগুলো করে থাকে। তার সার্বিক বিষয় হচ্ছে যেখানে কারেন্সি কেনা বেচা হয়, এটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তাহলে এখানে যেটা বলা হয়েছে সংজ্ঞায় দেখুন, দ্য কারেন্সি মার্কেট commonly referred as to the foreign exchange market, it marketplace. এটা হচ্ছে একটা মার্কেট প্লেস where various individuals from across the world, সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে, the world buy and sell various currencies, বিভিন্ন প্রকারের কারেন্সি সেখানে কেনা হয় এবং বিক্রয় করা হয়। In the conduct of international trade, this market is extremely important. এই কারেন্সি মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। দ্য কারেন্সি মার্কেট বেনিফিটস বিজনেস অ্যান্ড পিপুল বাই অ্যালাউইং দেম টু বাই অ্যান্ড সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইন ফরেন কারেন্সি। সেখানে তারা দ্রব্য ক্রয় বা বিক্রয় করতে পারে সেটা ফরেন কারেন্সিতে, যেটা এক্সচেঞ্জ বিনিময় করা হয়। অ্যান্ড বাই ফ্যাসিলিটেটিং এ কনস্ট্যান্ট ফ্লো অফ ক্যাপিটাল, এবং ক্যাপিটালকে সে গেইন করতে পারে। এই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের টিকা। এরপর আসেন কোয়াসি মানি। কোয়াসি মানিটা কি দেখুন, কোয়াসি মানি ইজ অ্যানাদার লাইবিলিটি অফ ব্যাংক। ইট ইনক্লুডস অল ডিপোজিট উইথ দ্য monetary system that are not utilized directly as a means of payment, যেটা সরাসরি পেমেন্টের কাজে ব্যবহৃত হয় না। তাহলে কোয়াসি মানি যেটা সরাসরি পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় না, দ্যাট ইউজুয়ালি হ্যাভ এ লোয়ার রেট অফ টার্নওভার, যেটা হচ্ছে টার্নওভার কম, লোয়ার রেট। দিস জেনারেলি মিনস টাইম অ্যান্ড সেভিংস ডিপোজিট। তাহলে কোন ধরনের ডিপোজিট? টাইম ডিপোজিট এবং সেভিং ডিপোজিট। সেভিং ডিপোজিটটা হচ্ছে আমাদের লো কস্ট ডিপোজিট, আর টাইম ডিপোজিটটা কি আমাদের বিভিন্ন ধরনের এফডিআর, যেমন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত আমরা এফডিআর করে থাকি, এটা হচ্ছে টাইম ডিপোজিট। উইথ দ্য ব্যাংকিং সিস্টেম অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ডিপোজিট হেল্ড বাই দ্য রেসিডেন্ট। Government deposits are not included in either money or quasi-money because they do not constrain expenditure decision of the government. সরকারি কোনো ফান্ড বা ডিপোজিট, সরকারি অর্থ, এটা কোয়াসি মানির আন্ডারে পড়বে না। এই কথাটা এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট ডিপোজিট আর নট ইনক্লুডেড ইন আইদার মানি অর কোয়াসি মানি বিকজ দে ডু নট কনস্ট্রেইন এক্সপেন্ডিচার ডিসিশনস অফ দ্য গভর্নমেন্ট। কারণ তারা এখানে দে ডু নট কনস্ট্রেইন এক্সপেন্ডিচার ডিসিশন, তারা এই ব্যয়ের এক্সপেন্ডিচার ডিসিশন নিতে পারে না অফ দ্য গভর্নমেন্টের। তাহলে কোয়াসি মানিটা আমরা সংক্ষেপে যেটা বুঝলাম, যেমন এখানে সেভিংস এবং টাইম ডিপোজিট হচ্ছে ডিপোজিট বাই দ্য রেসিডেন্ট। রেসিডেন্ট বা যারা বিদেশে থাকেন তাদের সঞ্চিত অর্থ, যেটা টাইম ডিপোজিট এফডিআর করা হয়, এবং সেভিংস আর ডিপোজিটের অর্থ যেটা এখানে সঞ্চয় করা হয়, এটা হচ্ছে টাইম ডিপোজিট। কিন্তু সরকারি কোনো উৎস টাইম ডিপোজিট কোয়াসি মানি, সরকারি কোনো ডিপোজিট কোয়াসি মানির আওতায় আসবে না। এটা হচ্ছে সামারি। এরপরে আসুন ডিমান্ড লাইবিলিটি। ডিমান্ড লাইবিলিটি সবসময় আমরা জানি যে এটা দায়, এটা ব্যাংকের জন্য দায় আর গ্রাহকের জন্য সম্পদ।
গ্রাহক যে ডিপোজিট করলো সে হচ্ছে তার জন্য সম্পদ, আর আমরা যারা ব্যাংকে ধার নিলাম গ্রাহকের কাছ থেকে এটা হচ্ছে আমাদের লাইবিলিটি। এখন ডিমান্ড লাইবিলিটি কি? ডিমান্ড লাইবিলিটি হচ্ছে চাহিদা মাত্র এই দায়কে আমাদের পরিশোধ। উই হ্যাভ টু পে অন ডিমান্ড দিস টাইপ অফ লাইবিলিটি as because bank are liable to pay the deposit on demand। চাহিদা মাত্র তাকে ফেরত দিতে বাধ্য থাকবে ব্যাংক। এটা হচ্ছে আমাদের ডিমান্ড লাইবিলিটি ব্যাংকের জন্য। তাহলে এখানে দেখুন সংজ্ঞা কি বলা হচ্ছে, ডিমান্ড ডিপোজিট অর লাইবিলিটিস আর ডিফাইন্ড অ্যাজ এ ডিপোজিট পেয়েবল অন ডিমান্ড থ্রু চেক অর আদারওয়াইজ। চেক দ্বারা যদি গ্রাহক চেক প্রদান করে তাহলে ব্যাংক সেটা চেকের অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে ইনস্ট্যান্টলি। এটাই হচ্ছে ডিমান্ড। তাহলে ডিমান্ড ডিমান্ড ডিপোজিট বা ডিমান্ড লাইবিলিটি আমরা বুঝলাম। এখানে বিস্তারিত দেখুন, ইট ইজ অনলি ডিমান্ড ডিপোজিট সার্ভস as a medium of exchange. They are obligation that a bank must fulfill immediately. Demand liabilities include current deposit, যেমন এই যে চলতি হিসাবে যে জমাটা হয় এটা হচ্ছে কারেন্ট ডিপোজিট। দ্য ডিমান্ড লাইবিলিটি পোর্শন অফ সেভিং ডিপোজিট, একটা অংশ সেভিংস ডিপোজিটের একটা অংশ, এটা হচ্ছে আমাদের ডিমান্ড লাইবিলিটি। মার্জিন হেল্ড এগেইনস্ট লেটার অফ ক্রেডিট অর গ্যারান্টি। এরপর হচ্ছে আনক্লেইম ডিপোজিট, ক্রেডিট ব্যালেন্স ইন দা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিট ব্যালেন্স কোনটা? এটা যেমন আমরা যখন একটা বিজনেস হোল্ডার কে সিসি লোন দেই, এখানে ক্যাশ ক্রেডিট এটাই বলা হয়েছে। সিসি লোন যদি ধরুন একটা একজন সিসি হোল্ডার 20 লক্ষ টাকা তাকে ঋণ দেওয়া হলো, লিমিট নির্ধারণ করা হলো, তখন সে 5 লাখ তুলেছে, আর 15 লাখ টাকা তুলতে পারবে। এই 15 লাখ টাকা যখন সে তুলতে আসবে, সেটা 1 চেকে হোক 5 চেকে হোক, এই টাকাটা আমরা দিতে বাধ্য থাকিব। এটাও আমাদের ক্যাশ ক্রেডিট ব্যালেন্সটা হচ্ছে আমাদের এখানে তার যে লিমিট রয়েছে, লিমিট থেকে যে কোনো পরিমাণ টাকা সে তুলতে পারবে, অন ডিমান্ডে সে তোলার রাইট রাখে ব্যাংক, সেটা দিতে বাধ্য থাকিবে। এটাও হচ্ছে আমাদের ব্যাংকের জন্য ডিমান্ড লাইবিলিটি। এরপর হচ্ছে ডিপোজিট হেল্ড অ্যাজ সিকিউরিটি ফর অ্যাডভান্স। এরপর এসওডি লোনও আমাদের ডিমান্ড লাইবিলিটি। এবং মোট কথা চেক, ব্যাংকে যদি চেক সাবমিট করে সেটা যে কোনো ধরনের অ্যাকাউন্টে হোক, সেটা আমাদের ডিমান্ড লাইবিলিটি ব্যাংকের জন্য। দ্যাট আর পেয়েবল অন ডিমান্ড অ্যান্ড ব্যালেন্স ইন। এরপরে পাস ডিউ ফিক্সড ডিপোজিট। এখানে পাস ডিউ ফিক্সড ডিপোজিট বলতে এখানে যেটা এফডিআর এর ইন্টারেস্টের টাকার কথা বলা হয়েছে, যেটা সেটাও ব্যাংক যে কোনো সময় দিতে বাধ্য থাকবে। এরপরে ক্যাশ সার্টিফিকেট অ্যান্ড কিউমুলেটিভ রিকারিং ডিপোজিট। রিকারিং ডিপোজিটের যে ইন্টারেস্ট এবং যদি ম্যাচুরিটি হয়ে যায় প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটাও দিতে ব্যাংক বাধ্য থাকবে। এই হচ্ছে ডিমান্ড লাইবিলিটির সংজ্ঞা। এরপরে আসুন টাইম লাইবিলিটি। টাইম লাইবিলিটি সম্পর্কে অলরেডি আমি ধারণা দিয়েছি। টাইম লাইবিলিটি এখানে যেটা হচ্ছে, যেমন এফডিআর অ্যামাউন্ট 3 মাস 6 মাস 1 বছর 2 বছর একটা টাইম মেইনটেইন করে ব্যাংকে সে ডিপোজিট রাখে। ব্যাংক ম্যাচুরিটি হয়ে গেলে সে টাকা ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকিবে। এই যে এটা হচ্ছে টাইম লাইবিলিটি। এটা গ্রাহক যে রাখলো তার জন্য অ্যাসেট, আর ব্যাংকের জন্য এটা লাইবিলিটি। আর যেহেতু একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 3 মাস 6 মাস 1 বছর বা 2 বছরের জন্য রাখলো, এই সময়কাল নির্ধারণ করার জন্য এই লাইবিলিটিকে এখানে টাইম লাইবিলিটি দেওয়া হয়েছে। সংজ্ঞায় তাই বলা হয়েছে, দেখুন, অল আদার ডিপোজিট হুইচ আর নট পেয়েবল অন ডিমান্ড। যেমন চেকের মাধ্যমে সাথে সাথে যেটা পেমেন্ট করা হবে, এই ধরনের বাদে বাকি সবকিছুর কথা বলা হয়েছে। অ্যান্ড অন হুইচ চেক ক্যান নট বি ড্রন হ্যাভ ফিক্সড টার্ম অফ ম্যাচুরিটি। They are they are therefore called time deposit or time liability. They they are the debt that a bank must pay off after a certain amount of time. অন ডিমান্ডে পেমেন্ট করবে না, এটা ম্যাচুরিটি হয়ে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট সময় মেয়াদে যেটা গ্রহণ করা হয়েছে এরপরে সেটা পেয়েবল হবে। টাইম লাইবিলিটি include fixed deposit, cash certificate, cumulative and recurring deposit, staff security deposit, margin held against letter of credit if not repayable immediately, deposit maintained as a security for advance that are not
repayable immediately and gold deposit। এটা আশা করছি সকলে বুঝতে পেরেছেন, যেটা টাইম লাইবিলিটি নির্দিষ্ট সময়ের পরে ম্যাচিউর হওয়ার পরে সেটা পেয়েবল হবে, অন ডিমান্ডে পেয়েবল নয়। এটা হচ্ছে আমাদের টাইম লাইবিলিটি। অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, এডিআর রেশিও, এটা আমরা যারা ব্যাংকার, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা কাজ করি সকলেই জানি এডিআর রেশিও কি। আপনার ব্যাংকে একটা অ্যাফেয়ার্স আছে, ব্যালেন্স শিট আছে। ব্যালেন্স শিটে আপনি প্রদর্শিত হয় আপনার ব্যাংকে কত টাকা ডিপোজিট আছে এবং আপনি কত টাকা লোন দিয়েছেন, অর্থাৎ লোন অ্যান্ড অ্যাডভান্স। আর যাদের ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডিভিজুয়ালস, সার্বিকভাবে আপনি ব্যাংকে বিনিয়োগ করেছেন যা, সেটা হচ্ছে লোন অ্যামাউন্ট। আর আপনি গ্রাহকের কাছ থেকে কত টাকা সঞ্চিত রেখেছেন, অর্থাৎ ডিপোজিট রেখেছেন, আপনার ডিপোজিটেড মানিটা হচ্ছে গ্রাহক কর্তৃক, সেটাই হচ্ছে আমাদের টোটাল ডিপোজিট। সেটা রিকারিং ডিপোজিট হতে পারে, সেভিং ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, টাইম ডিপোজিট, এগুলা সব সব রিকারিং, সব মিলিয়ে যত ডিপোজিট, এই টোটাল ডিপোজিট। আর ব্যাংকে আপনি টোটাল লোন এবং অ্যাডভান্স যা করেছেন এটা হচ্ছে টোটাল লোন এন্ড অ্যাডভান্স। এই টোটাল লোন এন্ড অ্যাডভান্সকে যদি আপনি টোটাল ডিপোজিট দ্বারা ভাগ করেন তাহলে আপনি এখানে এডিআর রেশিওটা পেয়ে যাবেন, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও। এখানে অ্যাডভান্স টু ডিপোজিট মানে কি, অ্যাডভান্সকে ডিপোজিট দ্বারা ভাগ করতে হবে, তাকে 100 দ্বারা গুণ করলে সেটা আপনার অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, এডিআর রেশিও ক্যালকুলেশন হয়ে যাবে এখানে। তাই দেখুন এই কথাটা এখানে বলা হয়েছে, the advance to deposit ratio is a financial metric used to assess the lending capacity and liquidity management of a bank or a financial institutions। এখানে রেশিওতে দেখেন টোটাল লোন এন্ড অ্যাডভান্স ডিভাইডেড বাই টোটাল ডিপোজিট, এই দুইটার বের করে তাকে 100 দ্বারা গুণ দিলে এটা এডিআর রেশিও বের হয়ে যাবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এরপর আসুন অ্যালকো পেপার। আজকের এই শর্ট টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সকলে খুব সহজে বুঝতে পারবেন যদি আপনার মনোযোগ দিয়ে শুনেন। সেই সাথে রিকোয়েস্ট করছি, ইফ ইউ আর নট এ সাবস্ক্রাইবার অফ মাই চ্যানেল, সো ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, I hope, I expect you will be benefited. You will learn something. So you are again requested to subscribe my channel, তাহলে আমি উৎসাহ পাবো পরবর্তী টিউটোরিয়াল আপনাদের মাঝে সাবমিট করতে। ধন্যবাদ। তো এরপরে আসুন অ্যালকো পেপার। অ্যালকো পেপার হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর যখন মিটিং করা হয় তখন সেখানে কিছু ব্যাংকের বড় বড় বিষয়ে কিছু এজেন্ডা বাস্তবায়নের নিমিত্তে একটা মেমো সাবমিট করা হয়। এই মেমোটাই হচ্ছে এখানে অ্যালকো পেপার। সেখানে শর্ট সামারি থাকবে এবং সেই পলিসি নির্ধারণ হবে এবং সেই পলিসিটা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে এখানে এই অ্যালকো পেপারে উল্লেখ থাকবে। এটা বাংলায় বুঝালাম, এরপরে আপনি এখানে ইংলিশে দেখুন। An ALCO paper covering all the above issues must be presented in every meeting of ALCO. The Treasury Department will be responsible to present the paper, incorporating all necessary information, analysis and suggestions from the related department, including its own opinion. এখানে ট্রেজারি ম্যানেজমেন্ট অ্যালকো পেপার সাবমিট করার এবং প্রিপেয়ার করার দায়িত্বে থাকবে। তাহলে এখন দেখুন কন্টেন্ট অফ অ্যালকো পেপার। অ্যালকো পেপারের কন্টেন্ট কি থাকবে, এখানে কনফার্মেশন অফ দ্য মিনিটস অফ লাস্ট মিটিং, অর্থাৎ লাস্ট মিটিং এ যে সমস্ত বিষয় এখানে আলোচনা হয়েছে সেটা এখানে কনফার্মেশন দেওয়া। রিভিউ অফ দ্য অ্যাকশন আইটেম অফ দ্য প্রিভিয়াস মিটিং, এরপরে এখানে পরবর্তী মিটিং এর বিষয়ে যে অ্যাকশন টেকেন নেওয়া হয়েছে সেটা হচ্ছে রিভিউ করা এখানে। এরপর রিভিউ অফ ইকোনমিক এন্ড মার্কেটের অর্থনীতি এবং মার্কেট পজিশন সম্পর্কে এখানে রিভিউ করা। এখানে এর সাথে জড়িত কি কি আছে দেখুন, বাংলাদেশ ইকোনমিতে এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়, এক্সপোর্ট করি যেগুলো আমরা উৎপাদন করি বাংলাদেশে, বিদেশে বাংলাদেশে ব্যবহারের পরে যেগুলা সারপ্লাস এগুলা বিদেশে রপ্তানি করি, এটা হচ্ছে এক্সপোর্ট। আর ইম্পোর্ট আমাদের শর্টেজের কারণে যেগুলো যে দ্রব্য বা পণ্য আমরা বিদেশ থেকে ক্রয় করি সেটা হচ্ছে ইম্পোর্ট।
তাহলে এর সাথে জড়িত দেখেন এক্সপোর্ট, ইম্পোর্ট এন্ড রেমিটেন্স এর অবস্থা কি, এটা এই অ্যালকো পেপারে আলোচনা করা হয়। এরপর জিডিপি সম্পর্কে, জিডিপি গ্রোথ সম্পর্কে আলোচনা করা হয়, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি সম্পর্কে আলোচনা করা হয়, ক্রেডিট গ্রোথ অর্থাৎ লোনের বর্তমান অবস্থা কি, সেটা গ্রোথ আছে কিনা সেটা বিষয়ে আলোচনা করা হয়। এরপরে গভর্নমেন্ট বরোয়িং, বিদেশ থেকে গভর্নমেন্ট যে লোন নেয় বা ধার নেয় টাকা। এরপরে অনেক সময় ব্যাংক থেকেও সরকার টাকা ধার নেয়, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়। ইম্পোর্ট, এক্সপোর্ট, রেমিটেন্স এগুলো তো এখানে বলছি আলোচনা করা হয়। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি পরিমাণ আছে সেই বিষয়ে আলোচনা করা হয়, এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে এটাও এখানে আলোচনা করা হয়। এরপরে রিভিউ অফ ব্যালেন্স শিট এন্ড লিকুইডিটি লিমিট, এখানে রিভিউ অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে অ্যাসেট লাইবিলিটি থাকে সেই বিষয়ে এখানে রিভিউ করা হয়। এরপরে লিকুইডিটি লিমিট সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এরপরে রিভিউ অফ দ্য স্ট্যাটাস অফ রেগুলেটরি কমপ্লায়েন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স সম্পর্কে আলোচনা করা হয়। টপ 10 ডেপোজিটরস লিস্ট, কে কে আছে, তাদের অর্থ কি পরিমাণ, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়। টপ 10 বরোয়ার্স লিস্ট, যাদেরকে ইনভেস্ট করা হয়েছে ব্যাংক কর্তৃক, তাদের টপ 10 বরোয়ার অর্থাৎ ব্যাংকের সবচেয়ে বড় লোন হোল্ডার যারা, তাদের নিয়ে এখানে আলোচনা করা হয়। ক্যাপিটাল মেইনটেনেন্স কিভাবে করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এবার ডিটেলস অফ লোন এন্ড ডিপোজিট মুভমেন্ট, কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আলোচনা হয়। এরপর লোন এন্ড ডিপোজিট ট্রানজাকশন সম্পর্কে আলোচনা করা হয়। ট্রেন্ড অফ লেন্ডিং রেট এন্ড ডিপোজিট রেট, লোনের এখানে প্রাইসিং রেটের কথা বলা আছে, লোন রেট কত হবে এবং ডিপোজিট রেট কত হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এরপর আসুন yield of maturity, এখানে yield of maturity is the rate of return obtained by buying a bond at the current market price and holding it to maturity। এখানে দেখুন যেটা বলা হয়েছে, আপনার একটা বন্ড ক্রয় করলেন, সেটা হচ্ছে এট দ্য কারেন্ট মার্কেট প্রাইস, বর্তমান মার্কেট প্রাইসে ক্রয় করলেন, এবং হোল্ডিং সেটাকে ধরে রাখবেন টু ইটস ম্যাচুরিটি, ম্যাচুরিটি পর্যন্ত সেটাকে ধরে রাখবেন, এটা হচ্ছে ইয়েল টু ম্যাচুরিটি। এখানে বাংলায় দেখানো হচ্ছে, দেখুন পরিপক্কতার ফলন হলো বর্তমান বাজার মূল্যে একটি বন্ড ক্রয় করে এবং এটিকে ম্যাচ পর্যন্ত ধরে রাখার মাধ্যমে প্রাপ্ত রিটার্নের হার। এখানে ইয়েল টু ম্যাচুরিটি, এখানে একটা রিটার্নের হার, আপনি একটা বন্ড ক্রয় করলে সেটা আপনি ম্যাচুরিটি শেষে কি পরিমাণ মূল্য পেতে পারেন, সেই যে হার, এই হার নির্ধারণের কথা এখানে বলা হয়েছে। এখানে ক্যালকুলেশন, ইয়েল টু ম্যাচুরিটির একটা ক্যালকুলেশনের কথা বলা হয়েছে, এক সূত্র দেওয়া হয়েছে। যেমন এখানে সি প্লাস ব্র্যাকেটে এফ মাইনাস পি, এটাকে এন দ্বারা গুণ দিয়ে এটাকে ভাগ দিতে হবে এফ প্লাস পি ডিভাইডেড বাই 2 দ্বারা। অর্থাৎ এখানে দেখুন সি হচ্ছে কুপন, কুপন এখানে কুপন সি, এফ হচ্ছে ফেস ভ্যালু, পি হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এন হচ্ছে সময়। এফ তো বলছি ফেস ভ্যালু, পি তো বললামই কারেন্ট মার্কেট প্রাইস। এখানে যেমন এই সূত্রটা ব্যবহার করে এই ইয়েল টু ম্যাচুরিটি, এটা আমরা এই রেটটা বের করে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা অনেক পরীক্ষায় আসে, তো মনোযোগ সহকারে এটা বুঝতে হবে। এরপর আসুন হোলসেল বরোয়িং, এখানে কি বলা হয়েছে দেখুন, হোলসেল বরোয়িং refers to the practice where financial institutions, typically bank, obtain funds from other financial institutions or large entities rather than individual depositors। ব্যাংক তো ডিপোজিটরদের কাছ থেকে আপনার সঞ্চয় সংগ্রহ করেই, কিন্তু তারপরেও যখন শর্টেজ অফ ফান্ড দেখা দেয়, ব্যাংক তখন হোলসেল বরোয়িং করে। যেমন অন্যান্য বড় প্রতিষ্ঠান, যেমন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন তিতাস, এরপরে আরইবি, পল্লী বিদ্যুৎ, এরপরে পদ্মা সেতু, ওই যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে অধিদপ্তর, তাদের যে ফান্ড ব্যাংক কালেকশন করে থাকে, যখন লিকুইডিটি প্রবলেম ব্যাংকের দেখা দেয় তখন বড় বড় প্রতিষ্ঠান থেকে ব্যাংক এই ফান্ডগুলো সংগ্রহ করে থাকে। এই কথাটা এখানে বলা হয়েছে হোলসেল বরোয়িং। তার মানে কি, বড় বড় প্রতিষ্ঠান থেকে যখন যখন ব্যাংক ফান্ড কালেকশন করে লিকুইডিটি প্রবলেম দূর করার জন্য, ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং রিস্ক মিনিমাইজ করার জন্য, ব্যাংক তখন মোটা অঙ্কে হাই রেটে অনেক সময়
ধার নিয়ে থাকে। তো এটাই হচ্ছে হোলসেল বরোয়িং। দিস বোরিং ইজ ইউজুয়ালি ডান অন এ লার্জার স্কেল। বড় ধরনের অ্যামাউন্ট ইনভলভ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি। এখানে ইট ইজ কমনলি ইউজড বাই ব্যাংক টু মিট শর্ট টার্ম ফান্ডিং নিডস, যেটা বলা হয়েছে ম্যানেজিং লিকুইডিটি অ্যান্ড সাপোর্ট দেয়ার লেন্ডিং অ্যাক্টিভিটিস। যেমন ওই যে বলছি, ইনভেস্টমেন্ট পরিচালনা করার জন্য, লিকুইডিটি দূর করার জন্য এবং শর্ট টার্ম ফান্ডিং নিডস, মানুষ অন ডিমান্ডে পেমেন্ট দেওয়ার জন্য, লিকুইডিটি প্রবলেম দূর করার জন্য। তাহলে আশা করছি হোলসেল বরোয়িং কি এটা বুঝতে পেরেছেন। তার মানে ব্যাংকের যখন ফান্ড ক্রাইসিস থাকে তখন ব্যাংক কি করে, বড় বড় প্রতিষ্ঠান থেকে অনেক সময় প্রাইম রেটে টাকা সংগ্রহ করে। টাকা তো আর প্রতিষ্ঠান এমনি দিবে না, তারা এফডিআর করে, মূলত ফিক্সড ডিপোজিট করে। সেটা হচ্ছে এই এটাই এখানে মূল সামারি হোলসেল বরোয়িং এর। এরপরে আসুন লিকুইডিটি কাভারেজ রেশিও, এলসিআর। দেখুন লিকুইডিটি কাভারেজ রেশিও কি বলা হয়েছে, এটা মূলত হচ্ছে একটা ম্যাট্রিক্স, ফিনান্সিয়াল ম্যাট্রিক্স। মূলত এটা একটা রেশিও অ্যানালাইসিসের ফিনান্সিয়াল ম্যাট্রিক্স, যেখানে আপনাকে লিকুইডিটি যখন প্রবলেম হয় বা লিকুইডিটি কিভাবে কাভার করা যায় সেটাই এখানে আলোচ্য বিষয়। দ্য লিকুইডিটি কাভারেজ রেশিও এলসিআর ইজ ডিজাইন টু এনশিওর দ্যাট ব্যাংক হ্যাভ এনাফ লিকুইডিটি, enough high quality liquid asset to withstand short-term liquidity stress scenario. It measures a bank's ability to meet its liquidity needs over a 30-day stress period. তাহলে এখানে বলা হয়েছে যে liquidity coverage ratio is designed to ensure the bank have enough high liquidity। এখানে ব্যাংকের কি করতে হবে, হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, আর হচ্ছে টু উইথস্ট্যান্ড শর্ট টার্ম লিকুইডিটি স্ট্রেস সিনারিও। এখানে হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট একটা ব্যাংকের কি পরিমাণ আছে সেটারই একটা ম্যাট্রিক্স, এখানে ক্যালকুলেশন পদ্ধতি। এটা হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও। দেখুন এখানে ফর্মুলা কি বলা হয়েছে, হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট বাই টোটাল নেট ক্যাশ আউটফ্লো। এখানে হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, এটাকে ভাগ দিতে হবে আমাদের টোটাল নেট ক্যাশ আউটফ্লো, তাইলে আমরা এলসিআর লিকুইডিটি কাভারেজ রেশিও এটা আমরা পেয়ে যাব। হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট আর অ্যাসেটস দ্যাট ক্যান বি ইজিলি এন্ড কুইকলি কনভার্টেড ইনটু ক্যাশ উইদাউট সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টিং দেয়ার মার্কেট ভ্যালু। এখানে মার্কেট ভ্যালু উইদাউট হ্যাম্পারিং, অর্থাৎ মার্কেট ভ্যালুর কে ঠিক রেখে আপনি কিভাবে অ্যাসেটকে লিকুইড অ্যাসেটে পরিণত করবেন সেটাই এখানে বলা হয়েছে। হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট আর অ্যাসেট দ্যাট ক্যান বি ইজিলি অ্যান্ড কুইকলি কনভার্টেড ইনটু ক্যাশ, ইজিলি এবং কুইকলি কনভার্টেড ইনটু ক্যাশে রূপান্তর করা হবে উইদাউট সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টিং দেয়ার মার্কেট ভ্যালু। এখানে মার্কেট ভ্যালু যেখানে কোনো ইম্প্যাক্ট বা পরিবর্তন হবে না। এখানে উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে ইনক্লুডিং ক্যাশ, সেন্ট্রাল ব্যাংকস রিজার্ভস এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে এই লিকুইডিটি কাভারেজ রেশিওতে আমাদের যেগুলা আসবে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ, গভর্নমেন্ট সিকিউরিটিজ এন্ড ইনক্লুডিং ক্যাশ। এরপরে আসুন নেট স্টেবল ফান্ডিং রেশিও। এই নেট স্টেবল ফান্ডিং রেশিওর একটা অঙ্ক আসে, এটা একটু ভালো করে দেখুন। এই অঙ্কটা অনেক সময় 6 মার্কসে আসে, আবার টিকায়ও আসে। যদি আসে তাহলে আপনাদের অ্যান্সার করা সহজ হবে। এখানে দেখো, দ্য নেট স্টেবল ফান্ডিং রেশিও ইজ ডিজাইনড টু এনকারেজ ব্যাংকস টু মেইনটেইন স্টেবল ফান্ডিং প্রোফাইল ওভার দ্য মিডিয়াম টু লং টার্ম। It measures the ratio of available stable funding to the amount of required stable funding over a 1 year period. এক বছর সময়ের মধ্যে এখানে দেখুন available stable funding to the amount required stable funding, আপনার
স্টেবল ফান্ডিং কত আছে আর আপনার কত থাকার কথা 1 বছর সময়ের মধ্যে, এইটাই ক্যালকুলেশন। এটার যে হার ক্যালকুলেশন সেটাই হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। দেখুন এখানে ফর্মুলা, দ্য ফর্মুলা অফ ক্যালকুলেটিং NSFR নেট স্টেবল ফান্ডিং রেশিও ইজ অ্যাভেলেবল স্টেবল ফান্ডিং। আপনার যে অ্যাভেলেবল স্টেবল ফান্ডিং যেটা আছে এটাকে ডিভাইডেড করতে হবে রিকোয়ার্ড স্টেবল ফান্ডিং, আপনার কত থাকতে হবে স্টেবল ফান্ডিং। এটাকে যদি 100 দিয়ে গুণ দিয়ে দেন তাহলে এটা আমাদের পার্সেন্টেজ হিসেবে আসবে, আর গুণ না দিলে এটা একটা ভ্যালু পাবেন। This includes sources such as rental deposit, long-term wholesale funding, and equity capital. এই NSFR এর মধ্যে আপনার যেগুলো আসবে সেগুলো হচ্ছে রিটেইল ডিপোজিট, লং টার্ম হোলসেল ফান্ডিং এবং ইকুইটি ক্যাপিটাল। এখানে দেখুন একটা অঙ্কের উদাহরণ হিসেবে দেখিয়েছি। ইফ এ ব্যাংক হ্যাজ এ 1000 মিলিয়ন ইন অ্যাভেলেবল স্টেবল ফান্ডিং অ্যান্ড 800 মিলিয়ন ইন রিকোয়ার্ড স্টেবল ফান্ডিং। ধরুন আপনার 800 মিলিয়ন আপনার হচ্ছে থাকার কথা সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, সেখানে আপনার আছে হচ্ছে স্টেবল ফান্ডিং আছে 1000 মিলিয়ন, তাহলে অর্থাৎ বেশি আছে, বোঝাই যাচ্ছে। ওভার এ 1 year পিরিয়ড, 1 বছর সময়সীমার মধ্যে দ্য NSFR would be calculated as follows। তাহলে এটা দেখুন 1000 মিলিয়ন যেটা আছে আর যেটা থাকার কথা 800 মিলিয়ন, এটাকে দ্বারা ভাগ দিয়েছি, তাহলে এখানে NSFR হলো 1.25। এটাই হচ্ছে আমাদের এই যে মূল ক্যালকুলেশন। তাহলে আশা করি NSFR সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা রেশিও অ্যানালাইসিস ম্যাট্রিক্স ক্যালকুলেশন, সেটা হচ্ছে স্টেবল ফান্ডিং আপনার যেটা অ্যাভেলেবল আছে আর আপনার কত থাকার কথা, সেই দুইটাকে ভাগ দিলেই আপনাকে NSFR ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আসুন অফশোর ব্যাংকিং অপারেশন। এখানে ব্যাংক হ্যাভিং অফশোর ব্যাংকিং অপারেশন shall be required to maintain cash reserve ratio, CRR ratio, statutory liquidity ratio, SLR for the liabilities arising from the operation। এখানে অপারেশন যখন পরিচালনা করবেন তখন আপনাকে এখানে সিআরআর এবং এসএলআর মেইনটেইন করতে হবে। এবং সেটা কি পরিমাণে করবেন, এই বিষয়গুলি হচ্ছে এই অফশোর ব্যাংকিং অপারেশনের আলোচ্য বিষয়। দেখুন এখানে বাংলায় মূল সামারিটা দেখিয়েছি। অফশোর ব্যাংকিং অপারেশন থাকা ব্যাংকগুলিকে অপারেশন থেকে উদ্ভূত দায়গুলোর জন্য ক্যাশ রিজার্ভ রেশিও এবং সংঘবদ্ধ তারল্য রেশিও, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বজায় রাখতে হবে। এই এটা আপনার বাধ্যতামূলক এই অফশোর ব্যাংকিং অপারেশন পরিচালনা করতে। এখন এই লাইবিলিটিস অফ অফশোর ব্যাংকিং অপারেশনের মধ্যে কি আছে দেখুন। ব্যাংক হ্যাভ টু রিকন অফ দ্য ফলোইং কম্পোনেন্টস অফ দ্য demand and time liabilities for a calculation of request cash reserves and statutory liquidity reserve। এখানে কাস্টমার ডিপোজিট ফ্রম ব্যাংক, বোরোইং ফ্রম ব্যাংক, অর্থাৎ আপনি এই সিআরআর এবং এসএলআর মেইনটেইন করতে গিয়ে আপনি যখন ফান্ড আপনি কিভাবে সংগ্রহ করবেন বা এটা ম্যানেজ করবেন কিভাবে, সিআরআর এবং এসএলআর ম্যানেজ করবেন কিভাবে, আপনাকে তখন আপনাকে তো টাকা সংগ্রহ থাকতে হবে। অর্থাৎ আপনি সিআরআর ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট এবং এসএলআর এই দুইটা আমরা জানি যে সিআরআর মিনিমাম 4 আর এসএলআর হচ্ছে 13, সব মিলে এই দুইটা মিলে আমরা 17%। এই ফান্ডটা কারণ আপনার টোটাল ক্যাপিটালের আপনার 17% ফান্ড আপনাকে ধরে রাখতে হবে ব্যাংকে। এখন ধরুন আপনার আছে 100 টাকা ক্যাপিটাল আছে, আপনি যদি 80 টাকা ইনভেস্ট করে ফেলেন, লোন এন্ড অ্যাডভান্স করে ফেলেন, তাহলে আপনার থাকবে 20 টাকা। কিন্তু আপনার এখানে সিআরআর এবং এসএলআর 17%, তার মানে এটা তো আপনি রাখতে বাধ্য, কিন্তু বাকি 3% টাকা দিয়ে কি আপনি ব্যাংক চালাতে পারবেন না? তাহলে আপনাকে একটা পরিমিত পরিমাণে ইনভেস্ট করতে হবে, যেখানে আপনার সিআরআর এবং এসএলআর মেইনটেইন করে আপনাকে বিজনেসটা পরিচালনা করতে হবে। অর্থাৎ এখানে কাস্টমার অন ডিমান্ডে বিভিন্ন ধরনের পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে এই সিআরআর এবং এসএলআর মেইনটেইন করে আপনাকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করতে হবে। তাহলে আপনি যখন আবার তখন আপনি টাকা সংগ্রহের সময় আপনি টাকাটা কোথায় পাবেন? কাস্টমার কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করবেন। ডিপোজিট ফ্রম ব্যাংক, এক ব্যাংক আরেক ব্যাংক হতে কল মানিতে টাকা
এই ইন্টার ব্যাংক শর্ট টার্ম লেন্ডিং এন্ড বোরোইং আছে, যেটাকে আমরা কল মানি বলি, তাহলে এখন ডিপোজিট ফ্রম ব্যাংক, ব্যাংক থেকেও আপনি আনতে পারেন। বরোইং ফ্রম ব্যাংক আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকেও আপনি বিদেশি সংস্থার কাছ থেকে টাকা ধার আনতে পারেন। এরপরে ডিপোজিট ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, বিভিন্ন এনজিও থেকে আপনি টাকা সংগ্রহ করতে পারেন। বরোইং ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আউটসাইড বাংলাদেশ, এখানে সবই আউটসাইড বাংলাদেশের কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে আদার পেয়েবল লাইবিলিটিস ইনক্লুডিং ডোমেস্টিক ইন্ট্রাব্যাংক এন্ড ইন্টারব্যাংক ওবিও আর ওবিও ট্রানজেকশন। তো আশা করছি অফশোর ব্যাংকিং অপারেশন আপনি কি এটা বুঝতে পেরেছেন। অফশোর ব্যাংকিং অপারেশন মূল বিষয় হচ্ছে অফশোর ব্যাংকিং যখন আমরা পরিচালনা করবেন তখন আপনি সিআর এবং এসএলআর মেনটেন করবেন। সিআর এসএলআর মেনটেন করতে যে আপনি যে রিজার্ভ আপনি রেখে এরপরে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করবেন, তখন আপনি এই টাকা সংগ্রহে কিভাবে রাখবেন, তখন আপনি এই যেগুলো বললাম এই সমস্ত খাত থেকে আপনি টাকা সংগ্রহ করতে পারবেন। এরপরে আসুন ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্ট। এখানে ম্যাক্রো হচ্ছে বৃহৎ আর মাইক্রো হচ্ছে ক্ষুদ্র। ইকোনমিক্সের ভাষায় দুইটি শব্দ আমরা সচরাচর ব্যবহার করে থাকি, ম্যাক্রো ইকোনমিক্স আর হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এখানে যেহেতু এখানে ম্যাক্রো ইকোনমিক্স এর অ্যাকাউন্ট নিয়ে আলোচনার বিষয়, তাহলে ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ বৃহৎ পরিসরে আপনি যখন ইকোনমিক্সের সংজ্ঞা আপনি ব্যাখ্যা করবেন, তখন হচ্ছে সেই ধারণাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এখানে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্টস এর কথা বলা হয়েছে। ম্যাক্রো ইকোনমিক্সে আমরা কি কি অ্যাকাউন্ট পরিচালনা করি দেখুন। ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্টস আর রিফ্লেক্ট দ্য অ্যাগ্রিগেট ভ্যালু অফ দ্য ম্যাক্রো ইকোনমিক অ্যাক্টিভিটিস। There are four major macroeconomic accounts, namely national income and product account, government financial account, balance of payment account and monetary account. তাহলে এখানে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্টের মধ্যে আমরা যে সমস্ত অ্যাকাউন্ট পরিচালনা করে থাকে, মূলত এটা সরকারের সরকার মেইনটেইন করে থাকে এই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে। ন্যাশনাল ইনকাম এবং প্রোডাক্ট অ্যাকাউন্ট, গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এরপরে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, মানিটারি অ্যাকাউন্ট। এখানে এখানে ন্যাশনাল ইনকাম এবং প্রোডাক্ট, সরকারের যত আয় এবং ব্যয় আছে সেই খাতের যখন যত ইনকাম গভর্নমেন্টের এবং যত ব্যয়, এগুলা যে হিসাব করে রাখা হয় সেই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম এন্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট। এরপর হচ্ছে গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এই সরকারি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট গুলা কি কি, যেমন আপনার যত ধরনের যেমন ট্রেজারি বন্ড ছাড়ে, এটা হচ্ছে ট্রেজারি বন্ড আছে, তারপরে সোয়াপ, অপশন, ফিউচার, এগুলো যখন এই সমস্ত অ্যাকাউন্টসের হিসাব যখন ব্যবহৃত হয়, তখন এরপরে গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে এটা পড়বে। অর্থাৎ সরকারের যখন টাকার প্রয়োজন হয় তখন সে কি ছাড়ে, বন্ড ছাড়ে, ট্রেজারি বন্ড, তারপরে ট্রেজারি বিল, এরপরে হচ্ছে এরকম সরকারি অনেক ধরনের বন্ড বা বিল আপনাকে টাকার সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে বা দেশের নাগরিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। যখন বড় বড় প্রজেক্ট হাতে নেয় সরকার, তখন যে অ্যাকাউন্টের মাধ্যমে এটা মেনটেন করা হয় সেটাই হচ্ছে গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এরপরে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন যখন রেকর্ড করা হয়, এক দেশ আরেক দেশের সাথে যখন লেনদেন পরিচালনা করা হয়, এক্সপোর্ট এবং ইম্পোর্ট যত ধরনের লেনদেন পরিচালিত হয় এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, এটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট আসবে। এরপর হচ্ছে মনিটারি অ্যাকাউন্ট। আমরা জানি যে এই মনিটারি অ্যাকাউন্টে আমাদের এই এটা কারেন্সি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, বিদেশ থেকে যখন রেমিটেন্স আসে সেটার সাথে এটা জড়িত। এই এই যত এই খাতগুলো যখন গভর্নমেন্ট মেনটেন করে যে অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা হচ্ছে মনিটারি অ্যাকাউন্ট। যেমন গভর্নমেন্ট বিদেশ থেকে অনেক সময় বিভিন্ন বড় বড় প্রজেক্টে কি করে,
টাকা বিদেশ থেকে বরোয়িং করে, অর্থাৎ ধার করে লোন নেয়, এরপরে আবার পরিশোধ করে। এরপরে বিদেশের সাথে, যেমন নষ্ট অ্যাকাউন্ট, ভ্রষ্ট অ্যাকাউন্ট, অন্যান্য ব্যাংকের, বিদেশি ব্যাংকের সাথে যে সমস্ত অ্যাকাউন্টগুলো মেনটেন করা হয়, যেমন নষ্ট অ্যাকাউন্ট এবং ভ্রষ্ট অ্যাকাউন্ট, বাংলাদেশের সাথে আমাদের সাথে যে অ্যাকাউন্ট এবং বিদেশি ব্যাংকের সাথে বিদেশি ব্যাংকের যে এক ব্যাংক আরেক ব্যাংকের যে অ্যাকাউন্ট, এই যে এইগুলা হচ্ছে আপনার এক দেশ আরেক দেশের সাথে যখন দেনা পাওনা নিষ্পত্তি করা হয় তখন এই সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। এটা এই মনিটারি অ্যাকাউন্টে আমাদের আসবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এরপর আসুন ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টে এখানে সংক্ষেপে ধারণা দিয়েছি, তারপরে এখানে একটু বিস্তারিত আছে, এগুলো বলি। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট রেকর্ড দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রানজাকশন। এটা বলা হয়েছে যে of countries with the rest of the world during a particular period of time। তাহলে একটা নির্দিষ্ট, সাধারণত 1 বছর সময়ান্তে বিদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে যতগুলো ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রানজাকশন হবে সেটাই হচ্ছে রেকর্ডিং পদ্ধতি, এই ব্যালেন্স অফ পেমেন্ট। এখানে ক্লাসিফিকেশন অফ আইটেম বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স অফ পেমেন্টের ক্লাসিফিকেশন কি আছে? কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন। কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশনটা কি? দেখুন, কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন আর ডিভাইডেড ইনটু দোজ ইনভলভিং গুডস, সার্ভিসেস, ইনকামস, unrequited transfer. This includes visible export and imports, shipment, travel, transportation, investment income, private and official, unilateral transfer। এগুলা হচ্ছে আমাদের এই কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশনে। এরপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? ক্যাপিটাল ট্রানজাকশন আর ব্রোকেন ডাউন বাই ইস্যুইং সেভারাল ক্রাইটেরিয়া: টাইপ অফ ক্যাপিটাল, length of maturity, asset and liability, এরপরে reserves official are composed of the monetary gold, HDR allocation, IMF reserves positions in। এখন ক্যাপিটাল অ্যাকাউন্টে এই বিষয়গুলো সাথে জড়িত এবং কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশনে এই বিষয়গুলো জড়িত, যেখানে সংজ্ঞায় বললাম। এই দুইটা মিলা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। মূল বিষয়, সার্বিক বিষয়টা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টটা সামারি দাঁড়ালো কি? ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট রেকর্ড দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রানজাকশনস অফ এ কান্ট্রিজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট, সফর। গুরুত্বপূর্ণ টার্মস এখানে। সফর স্ট্যান্ডস ফর দ্য সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট, একটা হার। It's a benchmark interest rate that financial institutions use as a reference for lending and borrowing in the overnight repurchase agreement. SOFR is published daily by Federal Reserve Banks of the New York and is based on the actual transactions in the repo market, making it more reliable indicators of the short-term borrowing cost compared to the previous benchmarks like LIBOR, London Interbank Offer Rate, which is being passed out। দেখুন, এই টার্মগুলা আপনাকে সহজে বোঝার জন্য একটু গভীরে বুঝতে হবে। এখানে বাংলায়ও আমি দেখিয়েছি, যেমন সফর মানে সুরক্ষিত ওভারনাইট ফাইন্যান্সিং রেট। এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল রেট, এটি একটি বেঞ্চমার্ক সুদের হার যা আর্থিক প্রতিষ্ঠানগুলো রাতারাতি বলতে এটা, রাতারাতি পুনঃক্রয় চুক্তি, রেপো, বাজার ধার দেওয়া এবং ধার নেওয়ার জন্য একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করে। সফর প্রতিদিন ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক দ্বারা প্রকাশিত হয় এবং এটি রেপো মার্কেটের প্রকৃত লেনদেনের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যা লিবর, লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের মতো পূর্ববর্তী বেঞ্চমার্কের তুলনায় স্বল্পমেয়াদী ঋণের খরচের আরো নির্ভরযোগ্য সূচক করে তোলে। এটা হচ্ছে আমাদের সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট। যেমন আমরা বাংলাদেশে কি আছে? ডিবর, ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। এখানে কি পরিচালনা করা হয়? যেমন যখন
একটা প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা ধার নেয়, তখন এই একটা রেট এখানে ব্যবহার করা হয় যেটা হাই রেট। হাই রেটে মানে চড়া সুদে এখানে টাকা ধার নেওয়া হয় এবং ধার দেওয়া হয়। ইন্টারব্যাংক বোরোয়িং এন্ড পারচেজিং রেট, এরকম বিদেশেও এই সিকিউরিড ওভারনাইট ফাইন্যান্সিং রেট, এটা হচ্ছে প্রতিটা মানে এখানে এই রেটটা হচ্ছে প্রতি রাত হিসেবে কাউন্ট করা হয়, যেখানে টাকা ধার দেওয়া এবং ধার নেওয়ার সাথেই জড়িত। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এই যে লিবর রেট, একই রকম দ্য লন্ডন ইন্টারব্যাংক অফার রেট ইজ এ বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট at which major global banks lend to one another in the international interbank market for short-term loan. It's widely used as a reference rate for the various financial products such as loan, mortgages, derivatives, এখানে derivatives বলতে financial derivatives এর কথা বলা হচ্ছে, and other instruments। তাহলে এখানে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট হলো একটি বেঞ্চমার্ক সুদের হার যেখানে প্রধান বৈশ্বিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণের জন্য আন্তর্জাতিক আন্তঃব্যাংক বাজারে একে অপরকে ঋণ দেয়। ওই যে এর আগে যেটা বলেছি যে যখন টাকা ধার নেওয়া হয় এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে, তখন এটা স্বল্পমেয়াদী, অর্থাৎ প্রতি রাত থেকেই কাউন্ট হবে। স্বল্প যেটা রেট হবে বেশি, এখানে এক রাত থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মুদ্রা বা বিভিন্ন পরিপেক্ষের জন্য গণনা করা হয়। এটি ব্যাংকগুলো একটি প্যানেলের জমাগুলোর উপর ভিত্তি করে আইসি বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ দ্বারা প্রতিদিন নির্ধারিত হয়। তাহলে এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে এটা একটি সুদের হার যেখানে ব্যাংকগুলো স্বল্পমেয়াদে অন্য ব্যাংক থেকে বা আন্তর্জাতিক বাজার থেকে ঋণ সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে এখানে মূল বিষয়। যেমন এখানে আর্থিক পণ্য হিসেবে কি কি ব্যবহৃত হয়, যেমন ঋণ নেওয়া, বন্ধক বন্ধক এরপরে ডেরিভেটিভস, অন্যান্য উপকরণগুলোর জন্য রেফারেন্স রেট হিসেবে ব্যবহৃত হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসুন এনএফসিডি পাবলিক আরএফসিডি। এখানে এনএফসিডি বলতে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এখানে যারা নন রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা নয় এরাই সংশ্লিষ্ট। NFCD account is an interest bearing time deposit account. Interest bearing time deposit account for the non-residents Bangladeshis, যারা বাংলাদেশে বসবাস করে কিন্তু বাংলাদেশের নাগরিক নয়, এরকম যারা, তাদের কথা বলা হয়েছে which can be opened with the foreign currency for a period 1 মাস, 3 মাস, 6 মাস এবং 12 মাসের জন্য এই অ্যাকাউন্টগুলো খোলা হয়। The account are in the nature of term deposit maturing after 1 month, 3 month, 6 month or 1 year with the option for auto renew। এখানে যেমন বাংলাদেশে আমরা ব্যাংকার হিসেবে অনেকেরই অ্যাকাউন্ট খুলি যারা বাংলাদেশের নাগরিক নয় কিন্তু বাংলাদেশে অনেকে চাকরি করে, ব্যবসা করে থাকে, তাদের অ্যাকাউন্ট যখন খুলি তখন সেটাকে আমরা এখানে এনএফসিডি অ্যাকাউন্ট হিসেবে ওপেন করা হয়, এই কথাটা এখানে বলা হয়েছে। এবং এখানে সেটা হচ্ছে ইন্টারবেয়ারিং টাইম ডিপোজিট খুলি, যেমন 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য তাদের ইনকাম গুলো এই মানে সঞ্চয় করার জন্য, এবং সেটা ফরেন কারেন্সিতে টাকা, ফরেন কারেন্সি কনভার্ট করে টাকায় রূপান্তর করে তারা অ্যাকাউন্টে এই টাকাগুলো তারা রাখতে পারে। এটাই হচ্ছে এখানে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট এর মূল ব্যাখ্যা। এরপর আসুন কি আছে, আরএফসিডি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। ঠিক এটার উল্টা, যেমন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট কি, is a deposit account for resident Bangladeshis which can be opened with foreign currency brought at the time of their return from abroad। এখানে আরএফসিডি রেসিডেন্ট ফরেন কারেন্সি, এটা যেরকম নন রেসিডেন্ট যারা ছিল বাংলাদেশে অ্যাকাউন্ট করবে,
কিন্তু এখানে এই বাংলাদেশিদের কথা বলা হয়েছে, যারা বিদেশে থাকে এদের কথা বলা হয়েছে। তারা যে অ্যাকাউন্ট করবে, যে ডিপোজিট অ্যাকাউন্ট ফর দ্য রেসিডেন্ট বাংলাদেশ হুইচ ক্যান বি ওপেনড উইথ ফরেন কারেন্সি, তারা ফরেন কারেন্সিতে এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। ব্রট এট দ্য টাইম অফ দেয়ার রিটার্ন ফ্রম অ্যাব্রোড, যখন তারা বিদেশ থেকে দেশে আসবে তখন তারা এই হিসাবটা পরিচালনা করবে। অনলি রেসিডেন্ট বাংলাদেশিস ক্যান ওপেন দিস অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র বাংলাদেশিরা যারা বিদেশে থাকে তখন তারা বিদেশে বসেই এখানে অ্যাকাউন্ট করতে পারবে। এই ধরনের অ্যাকাউন্টগুলো হচ্ছে আরএফসিডি তে আসবে। আর যারা বাংলাদেশে অবস্থান করে কিন্তু বিদেশি নাগরিক, তারা যখন অ্যাকাউন্ট করবে তখন এনএফসিডি তে আসবে। এই হচ্ছে এনএফসিডি এবং আরএফসিডি ব্যাখ্যা। এরপর আসুন ডিরেক্ট কোটেশন। ডিরেক্ট দেখুন, এখানে যদি আগে বাংলাটা বুঝেন তাহলে বুঝতে আরো সহজ হবে। ডিরেক্ট কোটেশনে যে কথা বলা হয়েছে, স্থানীয় মুদ্রার এক ইউনিট বিনিময় করে কত বৈদেশিক মুদ্রা পেতে পারেন। অর্থাৎ আপনি স্থানীয় মুদ্রা অর্থাৎ নেটিভ কারেন্সি যখন বৈদেশিক কারেন্সি ফরেন কারেন্সির সাথে বিনিময় করবেন তখন আপনি কত টাকা ফরেন কারেন্সি পেতে পারেন নেটিভ কারেন্সি ব্যবহার করে। এই বিষয়টাই এখানের মূল আলোচ্য বিষয় ডিরেক্ট কোটেশনে। দেখুন, ডিরেক্ট কোটেশন হ্যাজ অলসো known as the price quotation method is a way to express currency exchange rate in terms of local currency. It tells you how much of the foreign currency you can get by exchanging one unit of local currency. ধরুন আমি বাংলাদেশি 1 টাকা এক্সচেঞ্জ করে বিদেশি ডলার, যদি আমেরিকান ডলারের কথা চিন্তা করি, আমেরিকান ডলার কত পেতে পারি, এই কথাটাই এখানে বলা হয়েছে। বা একজন আমেরিকান ডলার আছে, সে তার নেটিভ কারেন্সি আমেরিকান ডলার বা আমেরিকান নেটিভ, সে 1 টাকা আমেরিকান ইউএস ডলার এক্সচেঞ্জ করে বাংলাদেশি টাকা কত পেতে পারে, এই বিষয়টা এখানে মূল আলোচ্য বিষয়। এটা হচ্ছে ডিরেক্ট কোটেশন। তাহলে ডিরেক্ট কোটেশন মূল আলোচ্য বিষয় কি বললাম, যে যদি আমাদের কথা চিন্তা করি, যে আমরা বাংলাদেশি 1 টাকা ব্যবহার করে কত ইউএসডি বা অন্য ডলার পেতে পারি। আবার যদি অন্য দেশ তাদের কথা বিবেচনা করে, সে এক কানাডিয়ান ডলার বা এক ইউএস ডলার ব্যবহার করে সে কত টাকা বাংলাদেশি টাকা বা অন্য বিদেশি কোনো টাকা কত টাকা পেতে পারে, সেই কথাটা এখানে মূল আলোচ্য বিষয়। এখন আসুন ইনডাইরেক্ট কোটেশন কি। দেখুন, ইনডাইরেক্ট কোটেশনে দেখুন, আপনি বিদেশি মুদ্রার 1 ইউনিট কিনতে আপনার নিজের মুদ্রার কত টাকা লাগে সে কথা বলুন। যেমন এখানে যেমন ডিরেক্ট কোটেশন আর ইনডাইরেক্ট কোটেশন, এটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে আপনি ধরুন আপনার কাছে বাংলাদেশি টাকা আছে, আপনি কি করবেন, আমেরিকান ডলার কিনবেন বা কানাডিয়ান ডলার কিনবেন, জাপানিজ ইয়েন কিনবেন। তখন আপনার এই বাংলাদেশি টাকা ব্যবহার করে অন্য মুদ্রা ক্রয় করতে কি পরিমাণ টাকা ক্রয় করলে কি পরিমাণ পাবেন, সে কথাটা এখানে মূল আলোচ্য বিষয়। The indirect quotation approach is basically of the opposite of direct quotation. Instead of expressing the value of foreign currency in terms of your own currency, you express its the other way around. So, in indirect quotation, you talk about how much of your own currency it takes to buy 1 unit of foreign currency. এখানে যেটা বলা হয়েছে, আপনি বিদেশি এক মুদ্রা ক্রয় করতে আপনি কত টাকা নেটিভ বাংলাদেশি টাকা আপনাকে লাগবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। যেমন বাংলায় বলেছি, যেমন বৈদেশিক মুদ্রার 1 ইউনিট ক্রয় করতে আপনার নিজের মুদ্রা কতটা লাগবে সেটাই এখানে মূল আলোচ্য বিষয়। অর্থাৎ
ধরেন আপনি এটা আবারও বলি, যেমন যদি $1 ক্রয় করেন কত টাকা বাংলাদেশে, দেখুন বাংলাদেশে বর্তমান রেট 115 বা 116 টাকা, তাহলে $1 ক্রয় করতে আপনাকে 116 টাকা লাগবে। এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। জাপানিজ ইয়েন, আপনি $1 জাপানিজ ইয়েন ক্রয় করতে আপনার কত টাকা লাগবে এটা বলা হয়েছে। কানাডিয়ান ডলার, $1 আপনি ক্রয় করতে কত টাকা বাংলাদেশি টাকা লাগবে এটা এখন বলা হয়েছে। এরপরে যদি বলি সৌদি রিয়াল, আপনি এক সৌদি রিয়াল এক মানে এক সৌদি রিয়াল ক্রয় করতে বাংলাদেশে কত টাকা আপনাকে দিতে হবে এটা এখানে বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসুন BidAx rate. The BidAx rate, also known as the BidAx spread, is the difference between the highest price a buyer is willing to pay for a security or the lowest price a seller is willing to accept for each at given price in the time. In other words, it represents the cost of uh, executives executing a trade in financial instruments such as stock, bond, currencies and commodities. দেখুন এখানে বিডাক্স রেটে কি বলা হয়েছে, সামারিটি কি, একটি সিকিউরিটিজ বিড বিডাক্স রেট বা যা বিডআক্স স্প্রেড নামে পরিচিত, একটি সিকিউরিটির জন্য একজন ক্রেতা সর্বোচ্চ যে মূল্য দিতে ইচ্ছুক বা বিক্রেতা সর্বনিম্ন মূল্য যেটি গ্রহণ করতে ইচ্ছুক তার মধ্যে পার্থক্য হলো সময় একটি নির্দিষ্ট পয়েন্ট। অন্য কথায় একটি স্টক, বন্ড বা মুদ্রা পণ্যের মতো আর্থিক উপকরণে একটি বাণিজ্য সম্পাদনের ব্যয়কে প্রতিনিধিত্ব করে। এখানে যেটা বলা হয়েছে দেখুন, দা BidAx rate, also known as the BidAx spread, is the difference between the highest price a buyer is willing to pay for a security। একজন একটা সিকিউরিটি ক্রয় করার সময় যখন আপনি হাইস্ট প্রাইস দাবি করবেন, আর যখন সিকিউরিটি বিক্রি করবেন আর যখন যে তার সিকিউরিটি ক্রয় করবে তখন যে সবচেয়ে কম প্রাইস, যখন সে কম প্রাইসে ক্রয় করতে যাবে, এই যে দুইটার ব্যবধান, মানে আপনি চাচ্ছেন বেশি, সে ধরেন আপনি এই নিলামের কথা যদি বলি, আমরা যখন একটা প্রপার্টি নিলামে দিব তখন আপনি চাইলেন সর্বোচ্চ প্রাইস, কিন্তু মার্কেটে সর্বোচ্চ ক্রেতারা চাইবে সর্বনিম্ন প্রাইসে ক্রয় করতে। এই যে দুইটার গ্যাপ, এই গ্যাপের কথা এখানে বলা হয়েছে BidAx রেটে। দেখুন, ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইস্ট প্রাইস এ বায়ার ইজ উইলিং টু পে, মানে একজন বিক্রেতা সর্বোচ্চ প্রাইস যখন হাঁকাবে, দাম চাবে বা পেতে চাইবে ফর এ সিকিউরিটি, সিকিউরিটি বিক্রয়ের জন্য, and the lowest price a seller is willing to accept for it at a given point in time। তাহলে যেখানে বলেছে the lower price a seller is willing to accept, মানে এবং এখানে the lowest price সর্বনিম্ন a seller বিক্রেতা is willing to accept, যে সর্বনিম্ন প্রাইসটা যে সে গ্রহণ করতে ইচ্ছুক। এটা যখন সিকিউরিটি যখন বিক্রি করতে যাবে সে চাইলো সবচেয়ে বেশি, কিন্তু সে তার মনে মনে একটা ইচ্ছা আছে যে এত টাকা, সবচেয়ে কম এত টাকা প্রাইস হলে সেটা সিকিউরিটি বিক্রি করবে। এই বিষয়টা এখানে মূল আলোচ্য বিষয়, যে এখানে একটি BidAx রেট বা BidAx স্প্রেড নামে পরিচিত একটি সিকিউরিটির জন্য একজন ক্রেতা যে সর্বোচ্চ মূল্য দিতে ইচ্ছুক এবং বিক্রেতা সর্বনিম্ন মূল্য যেটি গ্রহণ করতে ইচ্ছুক তার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য হচ্ছে BidAx রেট। আশা করছি বুঝতে পেরেছো।
এরপর আসুন ট্রান্সফার প্রাইসিং। দেখুন ট্রান্সফার প্রাইসিং এ যেটা বলা হয়েছে, fund transfer pricing (FTP) is a mechanism used by financial institutions such as bank to allocate the cost of fund internally among different business units or departments. The concept is particularly relevant in banking, where the institutions gather funds from various sources such as deposit, interbank borrowing, capital market, and then allocates this fund to different areas of its operation, such as lending, investing, and trading. এখানে যেটা বলা হয়েছে, ফান্ড ট্রান্সফার প্রসেসিং হলো এমন একটি পদ্ধতি যা আর্থিক প্রতিষ্ঠানগুলি দ্বারা ব্যবহৃত হয়, যেমন ব্যাংকগুলি বিভিন্ন ব্যবসায়িক ইউনিট বা বিভাগের মধ্যে অভ্যন্তরীণভাবে তহবিলের খরচ বরাদ্দ করে। ধারণাটি ব্যাংকিং এ বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে, যেমন আমানত, আন্তঃব্যাংক ঋণ, পুঁজিবাজার। তারপর এই তহবিলগুলো তার কার্যকলাপের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ করে, যেমন ঋণ, বিনিয়োগ এবং ট্রেডিং। এখানে যেটা ট্রান্সফার প্রাইসিং এ বলা হয়েছে, ব্যাংক বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে বা তহবিল সংগ্রহ করে। সেই তহবিলগুলো আবার যখন তার সুবিধা মতো বিভিন্ন জায়গায় সে এটা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য ব্যবহার করে থাকে, যেমন কিছু অপারেশনে ব্যবহার করে, এরপরে ঋণ দেয়, লেন্ডিং, ক্রেডিট প্রসেসিং আর ইনভেস্টিং, ঋণের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এরপরে হচ্ছে ট্রেডিং, অন্যান্য ব্যবসা বাণিজ্যেও এই ফান্ড ব্যবহার করে থাকে। এই হচ্ছে এখানে ট্রান্সফার প্রাইসিং আলোচিত। অর্থাৎ ধরুন আপনি একটা ব্যবসা পরিচালনা করেন, আপনি এখানে আপনার একটা প্রতিষ্ঠানের অনুকূলে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজের কারণে অন্য প্রতিষ্ঠান থেকে আপনি ফান্ড সংগ্রহ করলেন লোয়ার রেটে। সেটা কি করবেন, আপনি এই টাকাটাকে আপনি আবার আপনার ব্যবসায় যা লাগলো ব্যবহার করলেন, এরপর সারপ্লাস অ্যামাউন্ট আপনি কি করলেন, অন্য খাতে হাই রেটে ব্যবহার করলেন। হাই রেটে তখন লোন দিলেন, ধার দিলেন, তারপরে হচ্ছে কল মানিতে বিনিয়োগ করলেন, সিকিউরিটিজ এক্সচেঞ্জে বিনিয়োগ করলেন, এরপরে অন্যান্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেন ওই অর্থ দ্বারা। তাহলে এই যে ফান্ড এখানে যে ট্রান্সফার করলেন, অর্থাৎ ফান্ড ট্রান্সফার হলো যে এক খাত থেকে টাকা আনলেন বিজনেস করতে, সেই 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 অর্থ বা তহবিলকে, ফান্ডকে আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করলেন। এই সামগ্রিক বিষয়টা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং এর মূল বিষয়। এরপর আসুন অকশন মার্কেট। অকশন মার্কেট কি? In the auction market, everyone who wishes to trade securities gather in one location and declares the prices at which they are prepared to purchase and sell. The terms bid and ask apply to this. These assumptions is that by bringing all parties together and require them to publicly disclose their prices, an efficient market should win out. Therefore, theoretically, finding the optimum prices of an item is unnecessary because agreeable pricing will arise as a result of the convergence of buyer and sellers. The New York Stock Exchange serves as the best illustration of an auction market, নিচি মার্কেট। এরপর আসুন এখানে যেমন অকশন মার্কেটের যেটা বলা হয়েছে, সিকিউরিটিজ ট্রেড করতে ইচ্ছুক প্রত্যেকে এক জায়গায় জড়ো হয় এবং তারা যে দামে ক্রয় এবং বিক্রয় করতে প্রস্তুত তা ঘোষণা করে। বিড এবং জিজ্ঞাসা শব্দগুলো এখানে মূল বিষয় এটাই যে যেখানে হচ্ছে যেমন বাংলাদেশের মানি মার্কেট যেরকম আছে, এখানে বিদেশিদের ক্ষেত্রে এই অকশন মার্কেটের কথা বলা হয়েছে। যেমন এখানে উদাহরণ হিসেবে নিসি মার্কেট, দ্য নিউ ইয়র্ক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ সার্ভস এজ দ্য বেস্ট ইলাস্ট্রেশন অফ অ্যান অকশন মার্কেট, নিসি। যেমন সিকিউরিটি ট্রেড করতে
ইচ্ছুক প্রত্যেকে একই স্থানে জড়ো হয় এবং তারা যে দামে এবং ক্রয় এবং বিক্রয় করতে প্রস্তুত তারা সেই প্রাইসটাকে এখানে ঘোষণা করে এই অকশন মার্কেটে। আশা করছি বুঝতে পেরেছেন। ডিলার মার্কেটটা কি? A dealer market, on the other hand, does not call for the parties to assemble in one place. যেমন এখানে এখানে হচ্ছে অকশন মার্কেটে সবাই একত্র জড়িত হয় এখানে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের জন্য। আর এই ডিলার মার্কেটে তার উল্টোটার কথা বলা হয়েছে, এই ডিলার মার্কেট অন দ্য আদার হ্যান্ড ডাজ নট কল ফর parties to assemble in one place. Instead, electronic networks are used to connect market participants. These dealers keep a stock of securities and are then prepared to transact with other market participants. এখানে যেটা বলা হয়েছে যে অপশন মার্কেটে সবাই একই স্থানে জড়িত হয় সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের জন্য, কিন্তু ডিলার মার্কেটে সেটা না। ডিলার মার্কেটের সরেজমিনে এখানে আপনাকে উপস্থিত হওয়ার দরকার নেই, ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে সেখানে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়। এই হচ্ছে ডিলার মার্কেটের মূল ধারণা। এরপর আসুন primary dealer activities. Primary dealers are financial institutions that act as the underwriters of government securities in primary auction. Auction committee can develop securities on primary dealer PDS in case they find the offered bill unacceptable. PDS recovery periodic underwriting commissions on successful bid and develop amount. A primary dealer is a bank. A primary dealer is a bank or financial institution that is approved to trade on national securities, treasury bond, and other bonds. The government collect money by selling treasury bill, সংক্ষেপে T-bill, and Bangladesh government treasury bond (BGTBS) issued through the actions. A primary dealer market এর মূল ব্যাখ্যা হচ্ছে a primary dealer market is a market of financial institutions that is approved to trade in national securities, যেখানে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এখানে ক্রয় বিক্রয় করা হয়। এই কথাটা এখানে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট কালেক্ট মানি বাই সেলিং। সরকার এখানে টাকা সংগ্রহ করে, যখন গভর্নমেন্টের টাকার প্রয়োজন পড়ে বিভিন্ন বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের নিমিত্তে, তখন সরকার ট্রেজারি বন্ড বাজারে ছাড়ে, ট্রেজারি বিল বাজারে ছাড়ে। এই ব্যবস্থাটাই হচ্ছে প্রাইমারি ডিলার মার্কেটের অ্যাক্টিভিটিস। আশা করি সংক্ষেপে বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড। দেখুন এখানে কি বলা হয়েছে, এই যে এরকম এটা প্রাইমারি ডিলার মার্কেটের মধ্যে এটা হচ্ছে জাস্ট ইসলামী শরিয়া ভিত্তি অনুযায়ী এটা পরিচালিত হবে। বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড ইন্ট্রোডিউসড ইন 2004। এটা 2004 সালে এই বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ডটা বাজারে আসে। ইট ওয়াজ দ্য অনলি অ্যাপ্রুভড শরিয়া compliant securities other than the newly issued Sukuk to maintain the SLR by the Islamic Bank. ইসলামিক ব্যাংক এসএলআর নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ টাকা শর্টেজ করলে বাজারের থেকে টাকা সংগ্রহের নিমিত্তে এই বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড এটা বাজারে ছাড়ে, এটা এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে দ্য হোলসেল বরোয়িং লিমিট। এখানে হোলসেল বরোয়িং কভার্স call borrowing, short notice deposit from banks and financial institutions, placement received with maturity less than 12 months, commercial papers, similar instrument, and overdrawn nostro account. The wholesale borrowing limit should be kept at 80% for non PD banks and 100% for PD banks of banks eligible capital on fortnightly average basis with the maximum 2 deviations in a particular 2 night. এখানে যেটা বলা হয়েছে, যেমন এখানে
হোলসেল বরোয়িং এ এখানে যেমন যদি বাংলায় ব্যাখ্যা করি, হোলসেল বরোয়িংটা কি, যখন মনে করেন এখানে ব্যাংক আমরা ছোট ছোট বিনিয়োগ করি, ছোট ছোট ব্যবসায়ীদের লোন দেই, কিন্তু আপনি যখন বড় বড় প্রতিষ্ঠানকে, অর্থাৎ আহ, বড় বড় অ্যামাউন্ট যখন কোনো প্রতিষ্ঠানের এগেইনস্টে আপনাকে লিমিট বরাদ্দ করা হয় বড় অঙ্কের জন্য, মানে মানে অধিক মুনাফা অর্জনের জন্য, তখন এটাকে বলা হয় হোলসেল বরোয়িং। তাদেরকে যে লিমিট প্রদান করা হয় এটাই হচ্ছে হোলসেল বরোয়িং লিমিট। অর্থাৎ ধরুন বেক্সিমকোকে অনেক ব্যাংক অনেক বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এরকম বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, বিতর্কে যাব না, যখন তাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য বড় বড় প্রতিষ্ঠানকে যখন লিমিট বরাদ্দ দেওয়া হয়, সেটাই হচ্ছে হোলসেল বরোয়িং লিমিট। কিন্তু এই হোলসেল বরোয়িং লিমিট এটা মূলত দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য, আনএমপ্লয়মেন্ট রিডিউসের জন্য। ধরেন একটা প্রতিষ্ঠান যখন অনেক সেখানে কর্মচারী এখানে চাকরি করে, তাদের আনএমপ্লয়মেন্ট ছিল, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হলো, এরপরে দেশের জিডিপি প্রবৃদ্ধি গ্রোথের নিমিত্তে এটা দেওয়া হয়, তারপরে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি যাতে না বাড়ে সেই অনুযায়ী সার্বিক অর্থনীতিকে সচল রাখার জন্য এই সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে এখানে লিমিট বা বড় করা হয় মোটা অঙ্কে। এই ধারণাটাই হচ্ছে হোলসেল বরোয়িং। আশা করছি বুঝতে পেরেছেন। প্রাইমারি ডিলার সম্পর্কে এখানে আলোচনা করি নাই, আচ্ছা ঠিক আছে। এখানে এখানে হচ্ছে প্রাইমারি ডিলার। A primary dealer is a bank or other financial institution that has been approved to trade securities with the national government. In many countries, primary dealers are only entities who can make a bid for newly issued government securities. A primary dealer is a bank or other financial institutions that has been approved to trade securities with a national government. তাহলে এখানে কি বলা হলো? A primary dealer is a bank or other financial institution that has been approved to trade securities. যেখানে সিকিউরিটি ক্রয় বিক্রয়ের জন্য বা ব্যবসার জন্য এখানে ব্যবহৃত হয় উইথ এ ন্যাশনাল গভর্নমেন্ট। In many countries, primary dealer are only entities who can make a bid a newly issued government securities. তাহলে দেখুন এর সংজ্ঞা আরো ব্যাপক সংজ্ঞা বলা হয়েছে। প্রাইমারি ডিলার ইজ এ ব্যাংক অর ফিনান্সিয়াল other financial institutions that has been approved to trade securities with the national government. এখানে যেটা বলা হয়েছে, একটি প্রাথমিক ডিলার হলো একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যা একটি জাতীয় সরকারের সাথে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের সাথে ক্রয় বিক্রয়ের জন্য অনুমোদন আছে, এটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে এ প্রাইমারি ডিলার সার্ভস এজ এ কাউন্টারপার্টি টু সেন্ট্রাল ব্যাংকস ইন স্কেলস অর পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটাতে বলা হয়েছে একটি প্রাথমিক ডিলার সিকিউরিটি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যার সেন্ট্রাল ব্যাংকের সাথে চুক্তি করার বৈধতা রয়েছে, সে কথা এখানে বলা হয়েছে। এরপর আসুন অথরাইজড ডিলার কি। An authorized dealer bank is a financial institution authorized by the central bank of a country, such as Bangladesh Bank, to deal in foreign exchange transaction. এখানে যেটা বলা হয়েছে, যারা ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন আর ফরেন এক্সচেঞ্জ বিদেশি কারেন্সি ক্রয় বিক্রয়ের যাদের লাইসেন্স রয়েছে বা অনুমোদন রয়েছে, তারাই হচ্ছে মূলত অথরাইজড ডিলার। এটাই হচ্ছে মূল বিষয়। অথরাইজড ডিলার কারা? তাহলে যারা কারেন্সি ক্রয় বিক্রয় করতে পারে, যাদের বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক থেকে অনুমোদন রয়েছে, তারাই হচ্ছে অথরাইজড ডিলার। এরপর আসুন বিসি সেলিং রেট। The rate is used for all transactions which involve the handling of the document by the bank, for example payment against import bill, PAD. এরপর হচ্ছে the bill selling rate is calculated by adding exchange rate margin to the TT selling rate. That means the exchange rate enters into the bill selling rate twice, once on the interbank rate and against on the TT selling rate. এখানে যেটা বলা হয়েছে, the BC selling rate used to
used for all transactions which involve in the handling of the document by the bank. যেমন যখন আপনি একটি এলসি খোলা আছে, আপনি যখন বিদেশ থেকে পণ্য আমদানি করবেন, তখন এখানে ব্যাংক কি করে, এই ডকুমেন্টগুলো রেখে আপনাকে স্বল্প সময়ের জন্য ঋণ প্রদান করে, অর্থাৎ ঋণ সেল করে। এখানে এই কথাই বলা হয়েছে, এটা হচ্ছে বিসি সেলিং। এটার যে একটা রেট, যে রেটের ক্রয় বিক্রয়, এটা হচ্ছে বিসি সেলিং রেট। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে এখানে একটি বাংলা আছে বলে দিই, এই হারটি সমস্ত লেনদেনের জন্য ব্যবহার করা হবে যার মধ্যে ব্যাংক দ্বারা নথি পরিচালনা করা জড়িত। উদাহরণস্বরূপ আমদানি বিলের বিপরীতে অর্থ প্রদান। এই যখন বললাম যে আমদানি যখন এক্সপোর্ট করবেন বিল, তখন আমদানি বিলটাকে ব্যাংকের দায়িত্বে নিয়ে এর বিপরীতে আপনাকে ঋণ প্রদান করা হয়। এই বিক্রির হারে বিনিময় মার্জিন যোগ করে বিলের বিক্রয় হার গণনা করা হয় এবং এখানে একটি রেট প্রদান করা হয়, নির্দিষ্ট রেট। এই রেটটাই হচ্ছে বিসি সেলিং রেট। তো ধন্যবাদ বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি যদি দেখে থাকেন উপকৃত হবেন, আশা করছি ভালো লাগবে। তো সবার জন্য শুভকামনায় আজকের এই টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম।